তো আমার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আমি কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো? ব্রেস্টের চামড়ার রং পরিবর্তন হয়ে যাওয়া হঠাৎ করে, নিপলটা ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের চামড়াটা কুঁচকে যাওয়া বা হঠাৎ করে একটা ডিম্পল সেখানে হয়ে যাওয়া। শুধুমাত্র মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয় এটা কিন্তু ভুল ধারণা। পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। 70% মহিলার সেরে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়। ব্রেস্ট ক্যান্সারে কারো মৃত্যু হওয়া উচিত নয়। যদি বিয়ে করে ফেলে, মানে তার যদি সন্তান হয়, তাহলে মহিলাদের নাকি অনেক ক্যান্সার কমে যায়। গাঁট বা গুটলি একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। মনে রাখবেন, অনেক গাঁট গুটলি বিনাইন টিউমারও হয়, ফাইব্রোঅ্যাডিনোমা হয়। সমস্যাটা হয় যদি এটা খুব দেরিতে ডিটেক্ট হয়। কাজেই স্থূলতা বা ওবেসিটি একটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। সার্জনস আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, মেডিকেল অনকোলজিস্ট আছেন, এবার কার কাছে পৌঁছবো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমাদের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার। আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব ব্রেস্ট ক্যান্সার কি, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ব্রেস্ট ক্যান্সার হলেও হতে পারে, কিভাবে বাড়িতে চিনবেন, কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং এর চিকিৎসা কি। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি অ্যাপোলো হসপিটালসে, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইটকে অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। আশা রাখছি অনেকেই উপকৃত হবেন। ব্রেস্ট ক্যান্সার মানে ভারতীয় মহিলা কেন, মানে ভারতের মহিলা কেন, মানে পৃথিবীর যদি মহিলার নিরিখে যদি আমি হিসেব করি, তাহলে বাকি ক্যান্সারগুলোর তুলনায় এটা ভীষণ কমন। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার এখন সাধারণত মহিলাদের মধ্যে যত ক্যান্সার হয় সারা পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার হয়। হ্যাঁ, এ প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয় এটা কিন্তু ভুল ধারণা। পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা। তো আমার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আমি কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো? হ্যাঁ, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মহিলাদের। তার কারণ মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। পুরুষদের কদাচিৎ ব্রেস্ট ক্যান্সার হয়। তো এই লক্ষণগুলো একটু যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি। আর আমি আমার সমস্ত বক্তব্যেই বলি যে ব্রেস্ট ক্যান্সারে কোনো মানুষের মৃত্যু হওয়া উচিত নয়। তার আচ্ছা। কারণ ব্রেস্ট ক্যান্সারকে আমরা আর্লি ডিটেকশন করতে পারি এবং ডিটেক্ট করতে পারলে মোটামুটি সবাইকে কিওর করে দিতে পারি। তো সিম্পটম গুলো বা সাইনস গুলো আমি বলছি, এইগুলি সম্পর্কে একটু সচেতন হলে আপনারা নিজেরাই ব্রেস্ট ক্যান্সার অনেক আগে ধরে ফেলতে পারবেন। সেটা হলো যে প্রথম মূলত যেটা হয় সেটা হলো ব্রেস্টে, স্তনে বা বগলে কোনো গাঁট, গুটলি বা গুটি মতো একটা কিছু। অনেক সময় চানের সময় বা কোনো ক্রিম মাখার সময় মহিলারা অনেক সময় ফিল করেন। সেই গাঁট বা গুটলি একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। মনে রাখবেন, অনেক গাঁট গুটলি বিনাইন টিউমারও হয়, ফাইব্রোঅ্যাডিনোমা হয়। কিন্তু সেটা ডিফারেনশিয়েট করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখানো অবশ্যই দরকার। তিনি দেখে সহজ পরীক্ষার মাধ্যমে বলে দিতে পারেন যে এটা কোনো ক্যান্সার নাকি এটা ক্যান্সারাস নয়। এছাড়া ব্রেস্টের চামড়ার রং পরিবর্তন হয়ে যাওয়া হঠাৎ করে, নিপলটা ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের চামড়াটা কুঁচকে যাওয়া বা হঠাৎ করে একটা ডিম্পল সেখানে হয়ে যাওয়া বা কমলালেবুর খোসার মতো চামড়াটা হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে নিপল দিয়ে ডিসচার্জ হতে পারে। মূলত ব্লাড স্টেইন বা রক্ত মিশ্রিত ডিসচার্জ যদি নিপল দিয়ে হয়, এগুলি ব্রেস্ট ক্যান্সারের মূলত লক্ষণ। আচ্ছা, এটা তো আপনি মহিলাদের জন্য বললেন, এবং আলোচনার শুরুতে আপনি যেটা বললেন যে এটা পুরুষদের ক্ষেত্রেও লক্ষণগুলো সেম। আচ্ছা। তাদেরও যদি কোনো গাঁট বা গুটলি বুকে ফিল হয় বা বগলে ফিল হয়, চামড়া রং পরিবর্তন হয়ে যায়, চামড়া কুঁচকে যায় বা ভেতর দিকে ঢুকে যায় বা নিপল ডিসচার্জ তাদেরও হতে পারে। তো এইগুলি পুরুষদেরও লক্ষণ, মহিলাদেরও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে বিনাইন যে লাম্প বা টিউমার, সেটা ফাইব্রোঅ্যাডেনোমা, সেটা তো হয় না। সেটা মহিলাদের ব্রেস্টেই বেশি হয়। আচ্ছা, কোন বয়সের মহিলাদের মধ্যে
এটা হ্যাঁ, হওয়ার সম্ভাবনা এইটা বেশি খুব থাকে? গুরুত্বপূর্ণ। আগে কিন্তু এটা একটু বয়স্ক মহিলাদের মধ্যে বেশি দেখা যেত। মূলত above 40 ইয়ার্স ৪০ বছরের উপরে এবং বয়স্ক মহিলাদের মানে এল্ডারলি যারা তাদেরই বেশি দেখা যেত। কিন্তু ইদানিং কিন্তু কম বয়সী মহিলাদের মধ্যেও এটা দেখা যাচ্ছে। আচ্ছা। এমনকি আমার ২২-২৩ বছরের বয়সের রোগীও রয়েছেন, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। লেট 20s এ তো বেশ কিছু পেশেন্ট রয়েছে। আমি কাউকে ভয় দেখাতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটু কম বয়সেও হতে পারে। অতএব সচেতনতাটা খুব দরকার। ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়। ব্রেস্ট ক্যান্সারে কারো মৃত্যু হওয়া উচিত নয়। আর ব্রেস্ট ক্যান্সার দেরিতে ডায়াগনোসিস হওয়া উচিত নয়। তার কারণ ব্রেস্ট শরীরের বাইরের অঙ্গ এবং সেই অঙ্গে এই পরিবর্তনগুলো কিন্তু খুব সহজে ডিটেক্ট করা সম্ভব। না, একজন মহিলা হুম, সহজেই দেখতে পারেন হুম, এবং তিনি যদি সচেতন হন হুম। তাহলে মানে তিনি যদি সচেতন হন তিনি তাহলে অবশ্যই একজন অবশ্যই চিকিৎসকের কাছে চিকিৎসকের পৌঁছবেন। পরামর্শ অনেক ক্ষেত্রে যেটা হয় বলতে মানে এখনো এই ২০২৬ সালেও সেটা বলতে খারাপ লাগে। এমনকি কলকাতা শহরেও আমি অনেক শিক্ষিত পরিবারেও দেখেছি। হুম। বিশেষ করে বয়স্ক মহিলাদের হয়। কেননা এর সঙ্গে একটা সামাজিক ট্যাবু বা এই সমস্তগুলো রয়েছে। একটু লজ্জার ব্যাপার রয়েছে বা সংকোচের ব্যাপার রয়েছে। অনেক সময় তারা জানান না। আমি এমনও দেখেছি শিক্ষিত পরিবারে কলকাতা শহরে একজন বয়স্ক মহিলা ৬৫ বছর, তার ছেলেরা সবাই ভালো চাকরি-বাকরি করে। কিন্তু উনি এটা লুকিয়ে রেখেছিলেন এবং যখন একদম বাজে আলসার টাইপের, ঘা টাইপের হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে তখনই উনি বাড়িতে এই কথাটা জানান। কাজেই এই ব্যারিয়ারটা কিন্তু ভাঙতে হবে। এই যে একটা সংকোচের একটা বাধা রয়েছে, এই বাধাটা ভাঙতে হবে এবং মহিলাদের বিশেষ করে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। শারীরিক স্তন শরীরের অন্য যেকোনো অঙ্গের মতো একটা অঙ্গ। তাতে যদি কোন রকমের অসুখ করে তাহলে সারা শরীরটাই অসুস্থ হয়। কাজেই তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে এটা ডিটেক্ট করতে পারব। বেশ। বহু ক্যান্সার আছে হুম, বিশেষ করে মহিলাদের এটা শুনেছি আমি, হুম, ভুল না ঠিক সেটা আপনি হুম, বলবেন। সেটা হচ্ছে যে যদি বিয়ে করে ফেলে, হুম। মানে তার যদি সন্তান হয় তাহলে মহিলাদের নাকি অনেক ক্যান্সার কমে যায়। হ্যাঁ। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও কি তাই? ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে এটা সত্যি। বিয়ের ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো সন্তান ধারণটা। আচ্ছা। ব্রেস্ট ক্যান্সার আমরা বলি যে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট মানে শরীরে ইস্ট্রোজেন হরমোন যদি বেশি থাকে, সেই বেশি থাকলে পরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি কিভাবে থাকে? সেটা বুঝলে আপনারা বুঝবেন যে কোনটা করলে কমতে পারে। একটা হলো শরীরে যদি ফ্যাট থাকে, হুম। তো চর্বির মধ্যে এইসব হরমোনগুলো সঞ্চিত থাকে বা স্টোর থাকে। কাজেই স্থূলতা বা ওবেসিটি একটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। এছাড়া রয়েছে যদি কেউ সন্তান ধারণ করেন, তাহলে সন্তান ধারণের সময় সেই ৯ মাস এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ৬ মাস, এই সময়টা কিন্তু ইস্ট্রোজেন হরমোন সাপ্রেস থাকে। স্বাভাবিক হুম, শারীরবৃত্তীয় হুম, হুম, কারণে হুম। হরমোনের চেঞ্জ হয় এবং সেটা সুরক্ষার কাজ করে। কাজেই আচ্ছা। যাদের সন্তানাদি আছে, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বা যারা বাচ্চাকে দুধ খাওয়ান, এইজন্য আমরা ল্যাকটেশন এর উপর গুরুত্ব দিই। যে শিশুকে দুধ খাওয়ান, বুকের দুধ খাওয়ান। এই সময়টা পিরিয়ডস বন্ধ থাকে এবং এই সময়টা ইস্ট্রোজেন লেভেল কম থাকে। এই সময়টা এই এই পিরিয়ডটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে। আচ্ছা। এই যে ক্যান্সারটার কথা আমরা আলোচনা করছি এটা মহিলাদের মধ্যে সবথেকে বেশি হয়। হুম। এখন প্রশ্ন হলো যে মহিলাদের মধ্যে এই ক্যান্সারটা এত বেশি কেন হয়? হ্যাঁ, এইটার সঙ্গে কিছুটা লাইফস্টাইল জড়িত আছে। আচ্ছা। আর অল্প একটু হেরিডিটি জড়িত আছে। মূলত লাইফস্টাইল। সেটা হলো যে আম স্থূলতা যেটা হুম, আমি বললাম, হুম, ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল হুম, এক্সারসাইজ, তারপরে সন্তান ধারণ না করা বা হুম, বাচ্চাকে দুধ না পান করানো, হুম, এগুলি রিস্ক ফ্যাক্টর খানিকটা আছে। এছাড়াও আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি সব ক্যান্সারের ক্ষেত্রেই যেগুলি সত্য, যেমন ধরুন কোনো অ্যাডিকশন এখন মহিলাদের মধ্যেও কিন্তু সিগারেটের প্রচুর, অ্যাডিকশন, প্রচুর। তামাকের অ্যাডিকশন খুব বেড়ে গিয়েছে। সেই অ্যাডিকশন গুলো, তারপরে ধরুন জাঙ্ক প্রিজারভেটিভ দেওয়া খাবার খাওয়া, তারপরে খাবারে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ শরীরে ঢোকা, পেস্টিসাইড ইত্যাদি এবং বাতাসের দূষণের মাধ্যমে, জল দূষণের মাধ্যমে শরীরে ক্ষতিকারক পদার্থ ঢোকা, সবগুলোই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের বা ইন জেনারেল ক্যান্সার বেড়ে যাওয়ার একটা মস্ত বড় কারণ। কাজেই এইগুলি থেকে একটু সতর্ক হতে হবে, লাইফস্টাইল একটু পরিবর্তন করতে হবে।
তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা একটু কমানো যাবে। কিছু ক্ষেত্রে একটা হেরিডিটারি ফ্যাক্টর থাকে, মানে মা, মাসি, পিসি, দিদি, বোন এদের যদি হয় তাহলে পরে হওয়ার রিস্কটা একটু বেশি থাকে। তাদের আরো একটু সতর্ক হওয়া দরকার। আচ্ছা, এই জেনেটিক একটা রিজন আপনি বললেন, সেক্ষেত্রে দুটো জিনিস আমার মাথায় এলো। সেটা হচ্ছে BRCA1 এবং BRCA2 হ্যাঁ, জিন। হুম, এই এই দুটো নাকি থাকলে হুম। হওয়ার চান্সেস অনেক হ্যাঁ, বেশি। এই যদি দুটো একটু জিন, বুঝিয়ে বলেন। এটা দুটো জিন রয়েছে, যে দুটো জিনের আমরা এখন পরীক্ষা করলে ফ্যামিলিয়াল একটা ট্রেন্ড আমরা বলতে পারি। BRCA জিন হুম, বলে, BRCA1, BRCA2। সেই দুটো জিন থাকলে পরিবারে, মানে যদি কোনো কারো রোগীর থেকে থাকে, তাহলে তার আ পরিবারের অন্য মহিলাদের যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, মানে মেয়ে, বোন, দিদি, তাদের কিন্তু হওয়ার চান্সটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে একটু সাবধানতা, আমি বলি সাবধানতা। তার কারণ হলো ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা মোটামুটি কবজা করে নিতে পেরেছি। হুম, সমস্যাটা হয় যদি এটা খুব দেরিতে ডিটেক্ট হয়। আর্লি ডিটেকশনটা করতে পারলে, সেটা তো আমি বললাম, একটা তো সাইন সিম্পটম দেখে রোগীরা নিজেরাই ডিটেক্ট করতে হুম, পারবেন। আরেকটা এর স্ক্রিনিং টেস্টও রয়েছে। এবং সেক্ষেত্রে স্ক্রিনিং টেস্টটা বিদেশে ধরুন বিভিন্ন উন্নত দেশে তো রেগুলার করানো হয়। আমি একটু ডিটেইলে বলছি পরে। হুম, হুম, যাদের আপনার এই ফ্যামিলিয়াল ট্রেন্ডটা রয়েছে, তাদের কিন্তু ফ্যামিলিতে এই যারা রিস্কের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই স্ক্রিনিং টেস্টগুলো রেগুলার করা দরকার। আমি বলব স্ক্রিনিং, লাইফস্টাইল মডিফিকেশন। দেখুন, এখন সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলোকে যে আমরা কমিয়ে দেব, হুম, দিয়ে বেঁচে যাবো, এইটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা নয়। তার কারণ আমরা যখন আজকে এই মুহূর্তে যখন বসে রয়েছি, আমার শরীরে, আপনার শরীরে, বাইরে থেকে এবং শরীরের ভেতরে আমরা যা সেবন করেছি, খেয়েছি বা নিঃশ্বাস নিয়েছি, হুম, সবকিছু থেকে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ ক্রমাগত আমাদের ডিএনএ কে আঘাত করে চলেছে এবং ক্যান্সার হওয়ার রিস্ক রয়ে চলেছে। কাজেই কমিয়ে দেবো এটা আমি বলছি না। যতটা পারা যায় সেই রিস্ক কমানোর চেষ্টা করতে হবে, যাতে প্রবাবিলিটি কমে। অনেকেই ভাবেন যে কই সিগারেট খাইনি তাও ক্যান্সার হয়েছে। এগুলি প্রবাবিলিটি। মানে এমনিতে ধরুন যদি সিগারেট খেয়ে ১০০ জনের মধ্যে ৯০ জনের ক্যান্সার হওয়ার চান্স থাকে, তাহলে পরে সিগারেটটা যদি কেউ না খায়, তাহলে অবশ্যই সেই রিস্কটা কমে ১০০ জনের মধ্যে ৫০ জন হয়ে যাবে। 0 হয়ে যাবে আমি বলছি না। কমে যাবে। কাজেই আমি জেনে শুনে কোনো একটা রিস্ক ফ্যাক্টর, ক্ষতিকারক জিনিস সেটা আমি করতে পারি না, যাতে আমার ক্যান্সার হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। কাজেই সেটা করতে হবে। আর স্ক্রিনিং টেস্টটা করতে হবে। ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ। স্ক্রিনিং কিন্তু ৩ ধরনের হয়। একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে রোগী নিজেই নিজের ব্রেস্ট এক্সামিনেশন করেন। সে এটা কিভাবে একটু হ্যাঁ, যদি একটু এইটার বিভিন্ন এটা কিন্তু সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। হুম, এটা আপনাকে শিখতে হবে। আচ্ছা, আচ্ছা। এটা রোগী নয়, আমি ভুল বলেছি। মানে নরমাল সমস্ত মানুষ হুম, যাদের কোনো হুম, সিম্পটম নেই। হুম, স্ক্রিনিং মানে হলো যাদের কোনো অসুখের রোগ লক্ষণ নেই, যারা অ্যাপারেন্টলি হেলথি, হুম, যাদের কোনো সমস্যা নেই, তাদের করতে হবে। সেটা হলো যে ব্রেস্টের সেলফ এক্সামিনেশন এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ভুল এক্সামিনেশন করলে কিন্তু জিনিসটা ধরা পড়বে না। এটা আপনাকে একটু শিখে নিতে হবে। শিখে নেওয়ার জন্য অনলাইন শিখতে পারেন, কিন্তু সেটা কতটা রিলায়েবল সোর্স হবে সেটা বলা মুশকিল। বিশেষজ্ঞের কাছে আপনারা শিখতে পারেন। আচ্ছা। সেখানেও ডাক্তারবাবুর কাছে গিয়ে শিখতে পারেন। এছাড়াও বিভিন্ন হেল্প গ্রুপ রয়েছে, যারা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস গ্রুপ রয়েছে, যারা সাহায্য করেন। এইরকম এদের সঙ্গে আপনারা দেখা করতে পারেন, শিখিয়ে দেবে, বা অ্যাওয়ারনেস প্রোগ্রামও আপনারা শিখতে পারেন। আচ্ছা। এরপরে ২য় টা হলো ক্লিনিক্যাল ব্রেস্ট হুম, এক্সামিনেশন, মানে ডাক্তারবাবু পরীক্ষা করে বলে দিলেন যে হুম, এই যে লাম্পটা তিনি ফিল হুম, করছেন, এক তো কিছু ফিল করছেন কি করছেন না। কোন লাম্প সেখানে, কোন গুটলি বা কোন অ্যাবনরমালিটি আছে কি নেই। ২ হলো থাকলেও অনেক ক্ষেত্রে বলে দেওয়া যায় যে এটা ঠিক কি ধরনের। এইটার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু দরকার, যারা এইটা করেন। সেটা কাজেই এটা, কেননা এটারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং সেটাও সঠিকভাবে না করলে মিস হতে পারে। আর ৩য় হলো যেটা সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হলো ম্যামোগ্রাফি টেস্ট। তবে সাধারণত এটা একটু বেশি বয়সের মহিলাদের করা হয়। ৪০-৩৫ বছর, ৪০ বছরের উপরে ধরুন, ৩৫ বছরের উপরেও করা যায়। এটা একটা এক্স-রে, ব্রেস্টের এক্স-রে, যে এক্স-রেটা আপনাকে বলে দেয় যে ব্রেস্টে কোনো কিছু টিউমার কিছু আছে কিনা, এবং টিউমার যদি থাকেও তাও বলে দেয় যে সেটা বিনাইন, মানে ক্যান্সারাস নয় কি ক্যান্সারাস, সেটার
কতগুলো গ্রেডিং হয় সেটা বাই দ্যাটস বলি আমরা স্কোর 1, 2, 3, 4, 5 করে। তাই থেকে আমরা বলতে পারি। এটা এক্স-রে টেস্ট এর সাথে আল্ট্রাসোনোগ্রাফি টেস্টও করা হয়। যদি কম বয়সীদের স্ক্রিনিং করতে হয়, হুম, ধরুন যাদের ব্রেস্ট খুব ডেন্স ঘন তাদের ম্যামোগ্রাফিতে বোঝা যায় না। একটু বয়স হলে তবেই বোঝা যায়। তাদের ক্ষেত্রে কিন্তু এমআরআই করতে হবে। হাই রিস্ক যদি পপুলেশন হয়, ধরুন ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং BRCA পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা অনেক ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, তাদের কিন্তু এমআরআই স্ক্রিনিংও করা যেতে পারে। কম আচ্ছা, বয়সে আচ্ছা। আমাদের করতে হয়, শুরু করতে হয়। আর জেনেটিক টেস্টিং এর কি কোনো ব্যবস্থা আছে? জেনেটিক টেস্টিং এর ব্যবস্থা আছে। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে ব্রেস্ট ক্যান্সার তো পুরো মানে জাস্ট অল্প কিছু হুম, ব্রেস্ট হুম। ক্যান্সারই জেনেটিক এবং বেশিরভাগই স্পোরাডিক, মানে ফ্যামিলিয়াল কিছু ট্রেন্ড নেই, হিস্ট্রি না থাকলেও হয়। কাজেই সেটা করা যেতে পারে, কিন্তু কতটা সেটা কার্যকরী হবে সেটা আমার মনে হয় প্রত্যেক মহিলারই সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক মহিলারই স্ক্রিনিং টেস্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যেটা অনেক দেশেই হয়। অনেক দেশেই ইন্সুরেন্স প্রোগ্রামের মধ্যে বা গভর্নমেন্টের প্রোগ্রামের মধ্যে, স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে ব্রেস্ট ক্যান্সার রয়েছে। আচ্ছা। এরপরে তো আমরা হুম, চিকিৎসার কথায় হুম, পৌঁছবো হুম, এবং জানবো যে আপনারা কিভাবে হুম, রোগটা নির্ধারণ করেন। কিন্তু ধরুন যদি আমি বুঝতে পারি হুম, যে আমার ব্রেস্টে একটা লাম্প আছে হুম, এবং আমি সন্দেহ করছি এটা আমার ক্যান্সার। হুম, আমি মফস্বলে থাকি বা হুম, প্রত্যন্ত গ্রামে হুম। থাকি। আমি কোন চিকিৎসকের কাছে পৌঁছবো? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ হলো এই এত কিছু কথা বলার পরেও বহু ব্রেস্ট লাম্প, মানে আমরা বলি সেকেন্ডারি ডিলে, হুম, মানে ব্রেস্ট ল্যাম্প রোগী বুঝতে পেরেছেন, পেরে ডাক্তারবাবুর কাছে গিয়েছেন। তা সত্ত্বেও তাদের পরবর্তী পরীক্ষাগুলো হয়নি বা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে বা জিনিসটা ইগনোর করা হুম, হয়েছে। এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সমস্যার কথা আপনি বললেন। এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে এই একটু চেষ্টা করছি যে আমরা ট্রেইন করার দেখুন সোজা সব, আমাকে যদি আপনি এখন হার্টের অসুখের চিকিৎসা বলেন, আপনাকে যদি বিভিন্ন ধরনের ইসিজি নিয়ে হুম, হুম, আমাকে হুম, বলেন যে দেখে এটা এনালাইসিস করে বলে দাও যে কি ওষুধ দিতে হবে, আমি তো সেটা পারব না। কেননা আমি সেইভাবে ট্রেন্ড নই। হুম। তেমনি এটাও এক্সপেক্ট করা ভুল যে যেকোনো ডাক্তারবাবুই এটা দেখে বলে দিতে পারবে। এক্সাক্টলি। যেমন বেশিরভাগ হুম, ক্ষেত্রে রোগীরা কি করে, একটা মস্ত বড় ভুল হয়। তারা হলো গাইনোকোলজিস্ট এর কাছে চলে যায়। হুম, কিন্তু ব্রেস্ট কিন্তু গাইনোকোলজিস্ট এর আন্ডারে পড়ে না। গাইনোকোলজিস্ট এর শুধু পেলভিক হুম, হুম, ম্যালিগন্যান্সি হুম, বা স্ত্রী জননতন্ত্রের ম্যালিগন্যান্সি দেখেন, ব্রেস্ট ক্যান্সার নয়। কাজেই আপনাকে, আমার সাজেশন হবে আপনি ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান। ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যাওয়াটাতে একটু হেজিটেশন থাকে মানুষের, ভয় থাকে। ভয় থাকে। আমি হুম, জানি সেটা, আমি নিজে ক্যান্সার বিশেষজ্ঞ হুম, হওয়াতে আসতে দ্বিধাবোধ করেন। হুম, কিন্তু এর মধ্যে দ্বিধা করার কিছু নেই। আমি এটাও বলছি যে সচেতনতার কারণে আমার কাছে কিন্তু রেগুলার অনেক এরকম মহিলা আসেন যারা লাম্প ফিল করেছেন এবং তারা সিওর হতে চান। তারা হুম, সোজাসুজি আসেন। হুম, এটাও হয়েছে। হুম। আমার মতে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান। ২য় সমস্যা হলো যে ম্যামোগ্রাফি কিন্তু সমস্ত ছোট শহরে এভেইলেবল নেই। হয় না। হ্যাঁ। আপনাকে বড় জায়গায় যেতে হবে। হুম, তো আপনার এই ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা রয়েছে সেটা সমাধান করার মতো, মানে আমি সেই জায়গায় নই এটা বলার মতো। হুম, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যদি কোনো সন্দেহ হয় তাহলে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। দরকার হলে ম্যামোগ্রাফি টেস্ট করার জন্য একদিনের জন্য হলেও বড় শহরে যান এবং করান। টেস্টটা বেশি দামি নয়, সস্তা হুম, টেস্ট। ম্যামোগ্রাফি টেস্ট খুব একটা কস্টলি নয়। ব্যথা-ট্যাথা মানে খুব একটা কষ্টকরও নয়, ইজি টেস্ট। এই টেস্টগুলো করান এবং আরেকটা হলো যে সন্দেহ হলে বায়োপসি করানো। এটা নিয়েও ভীষণ একটা রিজার্ভেশন রয়েছে। অনেকেই বায়োপসি করাতে চায় না। অনেকে একটা মিথ রয়েছে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে বা কিছু হবে। বা অনেকে ভাবে বায়োপসি করেই ক্যান্সার হলো। তা নয়, ক্যান্সারের মতো বাড়তে থাকে। বায়োপসির সাথে তার কোনো রিলেশন নেই। বায়োপসি করে ট্রিটমেন্ট না করলে ক্যান্সার অবশ্যই বাড়বে। কিন্তু বায়োপসি ছাড়া আমি ট্রিটমেন্টটা শুরুই করতে পারব না। তার কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ১ম কথা হলো বায়োপসি আমাদের সঠিক ডায়াগনোসিস দেয় যে এটা ক্যান্সার কি ক্যান্সার নয়। তাতে অনেকটা, এটা একটা মস্ত বড় ব্যাপার। ২ হলো সেটা কি ধরনের ব্রেস্ট ক্যান্সার এবং তার মলিকুলার মার্কারস, মানে হরমোন রিসেপ্টর এবং HER2 রিসেপ্টর পজিটিভ, নেগেটিভ। তার উপরে কিন্তু চিকিৎসা নির্ভর করে। অনেক ক্ষেত্রেই এখানে গন্ডগোলটা হয়ে যায়। ব্রেস্টের বায়োপসি হয় না, FNAC হয়। এরকম রোগী আমার কাছে হুম, হুম, আসেন। FNAC হয় এবং FNAC তে ক্যান্সার ধরা পড়ার পরেই ডাক্তারবাবু বলেন,
ক্যান্সার ধরা পড়েছে তাড়াতাড়ি অপারেশন করে নাও এবং তাড়াতাড়ি অপারেশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্রেস্ট কেটে বাদও দিয়ে দেওয়া হয়, যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং সেটা কিন্তু সঠিক নয়, মানে এভিডেন্স বেসড নয়। আচ্ছা। আমাদের বায়োপসি করে তার হরমোন রিসেপ্টর স্ট্যাটাস এবং HER2 স্ট্যাটাস দেখে ডিসিশন নেওয়া উচিত যে আগে কিমোথেরাপি লাগবে না আগে অপারেশন লাগবে। তো তার বেসিসে এই ডিসিশনটা হওয়া উচিত। দুম করে অপারেশন করলাম, এফএনএসির বেসিসে অপারেশন করলাম। এফএনএসি আর বায়োপসি ডিফারেন্সটা একটু বলে দিই। অনেকেই বুঝতে হয়তো হুম, হুম। পারছেন না। এফএনএসি হলো একটা সরু নিডল দিয়ে অল্প ২-৪ সেল তুলে নিয়ে দেখে নেওয়া যে ক্যান্সারের কোষ আছে কিনা। আর বায়োপসি হলো একটু অপেক্ষাকৃত মোটা নিডল দিয়ে হুম। একটু টিস্যু তুলে নিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যে এর মধ্যে যে ক্যান্সার সেলটা আছে সেটা কি ধরনের ক্যান্সার সেল। সেটা হরমোন রিসেপ্টর, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর পজিটিভ না নেগেটিভ, HER2 রিসেপ্টর পজিটিভ না নেগেটিভ, সম্পূর্ণ তথ্য আমরা বায়োপসিতে পাই। আর আচ্ছা। এফএনএসিতে এক তো অনেক সময় মিস হওয়ার চান্স থাকে। ২-৪ কোষের মধ্যে ক্যান্সার কোষ নাও আসতে পারে। দ্বিতীয় হলো আমরা শুধু এইটুকুই জানতে পারি যে ক্যান্সার কি ক্যান্সার নয়। খুব সঠিক যদি এফএনএসি হয়। কাজেই এফএনএসিতে মিস হওয়ার চান্স থাকে, ক্যান্সার থাকা সত্ত্বেও মিস হওয়ার চান্স থাকে এবং খুব লিমিটেড ইনফরমেশন হয়। কাজেই এফএনএসি করে ব্রেস্টের ট্রিটমেন্ট করা কখনোই উচিত নয়। তাহলে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। এই কে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবু? এটা নিয়েও একটা হ্যাঁ, ডাউট রয়েছে। একদমই তাই। কারণ সার্জনস আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, মেডিকেল অনকোলজিস্ট আছেন। এবার কার কাছে পৌঁছবো? এবার আমি সেটা আপনাকে বলছি। মূলত যখন ক্যান্সারের ব্রাঞ্চটা তেমনভাবে ডেভেলপ হয়নি, ধরুন আজ থেকে ৩০ বছর আগে। ৩০ বছর বোধহয় একটু বেশি বলে ফেললাম। আর ২০ বছর ২০ আগেও। বছর। হ্যাঁ, তখন কি ছিল? দ্যাট স্পেশালাইজড ব্রাঞ্চ হয়নি। হুম। যাদের একটু ক্যান্সার নিয়ে ইন্টারেস্টেড তারা ক্যান্সারের চিকিৎসা করতেন। শুধুমাত্র একটাই ব্রাঞ্চ ডেভেলপ ছিল বা ডেডিকেটেড ফর ক্যান্সার ছিল। সেটা হলো রেডিয়েশন অনকোলজি। রেডিয়েশন অনকোলজি ১৯১১ সাল থেকে এটা ব্যবহার করা হয় রেডিয়েশন ট্রিটমেন্ট এবং কিমোথেরাপি ট্রিটমেন্ট। রেডিয়েশন অনকোলজিরাই কিন্তু ক্লিনিক্যাল অনকোলজি, মানে যেমন ডক্টর সরোজ গুপ্ত, হুম। যার বিখ্যাত হুম। ডাক্তারবাবু হুম। যিনি আমাদের বাংলার হুম। গর্ব, বা ডক্টর বিডি গুপ্তা, হুম। তারা সবাই রেডিয়েশন অনকোলজিস্ট ছিলেন। তাদের ক্লিনিক্যাল অনকোলজিস্ট বলা হতো। কিমোথেরাপির চিকিৎসা, রেডিওথেরাপির চিকিৎসা সব সেই ডাক্তারবাবুরাই দিতেন। এবং অপারেশনের ব্যাপারটা কিন্তু স্পেশালাইজড ছিল না। তখন জেনারেল সার্জারি ডাক্তারবাবুরা অপারেশন করতেন। কিন্তু সেটা দেখা গিয়েছে যে সেটা সম্ভব নয়। যত ব্যাপারটা জটিল হবে, ধরুন আগে মেডিসিনের ডাক্তারবাবুরাই কার্ডিওলজি, হার্টের চিকিৎসা করতেন। এখন সেটা সম্ভব নয়। তার কারণ চিকিৎসা উন্নতি হয়েছে এবং নিত্য নতুন জিনিস আসছে, প্রচুর পড়াশোনা করার দরকার হয়েছে। সেটা একজন ডাক্তারবাবুর সবকিছু করা সম্ভব নয়। তখন স্পেশালাইজড হয়। সার্জেনদের মধ্যে ১ম এ এমসিএইচ বা এমএস এর পরে, জেনারেল সার্জারির পরে ডিগ্রিটা ছিল না। তখন ফেলোশিপ চালু হয় টাটা মেমোরিয়াল হসপিটালে, দিল্লির এইমসে। সেই ডাক্তারবাবুরা ক্যান্সার সার্জন বলে ট্রেইনড হন এবং তারপর এমসিএইচ বলে ডিগ্রিটা আসে। যে ডিগ্রিটা যারা করেছেন তারা ক্যান্সার সার্জন। কাজেই সার্জারি কিন্তু ক্যান্সার সার্জন করবেন। বা ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন ক্যান্সার সার্জারি আলাদা করে একটা হয়, খুব কম জায়গায় হয়। এসজিপিজিআই এইমসে ২-৪টে আছে। কলকাতা শহরেও ১-২ জন আছেন। কাজেই এই ডাক্তারবাবুরা যারা ক্যান্সারের ডাক্তারবাবু ট্রেনিং নিয়েছেন, হয় তারা ক্যান্সার হাসপাতালে ক্যান্সার সার্জারি ট্রেনিং নিয়েছেন অথবা তারা এমসিএইচ করেছেন ক্যান্সার সার্জারিতে। তারাই কিন্তু একমাত্র ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করার যোগ্য বা উচিত আমার মতে। এবার এমন ডাক্তারবাবু হতে পারেন বহু বছর তারা ব্রেস্ট সার্জারি করছেন, বিভিন্ন ট্রেনিং এর একটা দরকার আছে। ট্রেনিং বা ডেডিকেশন। না হলে কিন্তু একটা স্পেশালাইজড ব্রাঞ্চে এমনিটা কিন্তু করা যায় না। কাজেই আপনাকে এটা একটু বুঝতে হবে। বুঝে কে ক্যান্সার সার্জন, কে ক্যান্সারের ডাক্তারবাবু সেটা আপনি জানতে হবে। কার ক্যান্সারের চিকিৎসা করার ডিগ্রি রয়েছে সেটা জানতে হবে। এখন জিনিসটা আস্তে, আস্তে কিন্তু জেনারেল সার্জারির হাত থেকে বেরিয়ে গিয়েছে। স্পেশালাইজড ব্রাঞ্চ হয়ে গিয়েছে। কাজেই এখন যেমন মেডিসিনের ডাক্তারবাবু সবাই দাবি করতে পারেন না যে আমি হার্টের সব চিকিৎসা করে দেব। এককালে তারাই করতেন। কিন্তু এখন আলাদা হয়ে গিয়েছে। তেমনি নিউরোলজি আলাদা হয়ে গিয়েছে। আগে সেটাও মেডিসিনের ডাক্তারবাবুরাই স্ট্রোকের চিকিৎসা করতেন। এখন নিউরোলজিস্টরা করেন। তেমনি ক্যান্সার চিকিৎসা কিন্তু ক্যান্সার ডাক্তারবাবু করবেন। একজন রেডিয়েশন অনকোলজিস্ট বা ক্লিনিক্যাল অনকোলজিস্ট যিনি ক্যান্সারটাই নিয়ে পড়াশোনা করেছেন, তার রেডিয়েশন, কেমোথেরাপি
তার ক্লিনিক্স নিয়ে পড়াশোনা করেছেন এবং সারা জীবন ক্যান্সার রোগীই দেখে আসছেন। এইরকম ডাক্তারবাবু আপনার দরকার। হয় আপনি তার কাছে যান অথবা আপনি একজন ক্যান্সার সার্জনের কাছে যান অথবা আপনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যান যে ব্রাঞ্চটা নতুন এসেছে যাতে শুধুমাত্র কেমোথেরাপি ডাক্তার পড়ানো হয়। কেমো ইমিউনোথেরাপি, হরমোনাল থেরাপি এগুলি পড়ানো হয়। টার্গেটেড থেরাপি সেই ডাক্তারবাবুর কাছে যান। বেশ। এইবার হুম, যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আ এই যে ক্যান্সার বিশেষজ্ঞরা তো একটা বড় হাসপাতালেই থাকে এবং হুম, বড় হাসপাতালগুলো আমরা হুম। দেখেছি একেবারে শহরের এটা একটা কেন্দ্রে থাকে। সমস্যার ব্যাপার। হুম, হ্যাঁ, এটা একটা সমস্যার হুম, ব্যাপার। আরেকটা বিষয় সেটা হচ্ছে জানতে চাইছি হুম, যেমন কলকাতা একটা শহর, বড় শহর। হুম, বর্ধমানও একটা শহর, হুম, শিলিগুড়িও একটা হুম। শহর। এখন আপনার কাছে যেটা জানতে চাইবো যে আ এতগুলো শহর ছেড়েও অনেকে অনেক দূরে চলে যান। হ্যাঁ, হ্যাঁ? এটার একটা কারণ আছে। অনেক দূরে সাউথ ইন্ডিয়ায় বা বম্বেতে চলে যায়। হুম, তার একটা কারণ আছে। সেই কারণ এটা আমি অনেক ভেবেছি। আমি নিজে হুম, যেমন হুম, ধরুন বম্বেতে কাজ করেছি, টাটা হুম, হসপিটালে পড়াশোনা করেছি। হুম, তারপরে ধরুন আমি হায়দ্রাবাদে হুম, ৫ বছর ছিলাম, দিল্লিতেও ছিলাম ৪ বছর। তো আমি ভাবার চেষ্টা করেছি কেন যান? তার বিভিন্ন কারণ রয়েছে। অনেক ক্ষেত্রেই লোকেরা বলে কলকাতায় গালাগালি করে। এটা আসল কারণ নয়। আসল কারণ হলো যে ধরুন সাউথ ইন্ডিয়াতে আজকে স্পেশালাইজড হসপিটাল বা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার এগুলি চালু হয়েছে কবে এবং আমাদের কবে চালু হয়েছে? কলকাতা শহরে। আমি গত ৫ বছর কলকাতায় আছি। এই সাউথ ইন্ডিয়ায় বা বম্বেতে সেই টাটা মেমোরিয়াল হসপিটাল তো স্বাধীনতার আগে থেকে হুম, চলছে ক্যান্সার হাসপাতাল এবং সেটা একটা দারুণ হাসপাতাল এবং হুম, সমস্ত কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার আছে। সাউথ ইন্ডিয়াতেও চালু হয়েছে ধরুন ওই লেট 90s এ হুম, মানে 90s এ হুম, চালু হয়েছে। whereas কলকাতায় কিন্তু সে অর্থে কিন্তু ২০০৬-৭ এ একটা হসপিটাল, ১০, ১১, ১২ তে ২ টো হসপিটাল এবং এখনো অল্প হসপিটালই রয়েছে। কাজেই যাওয়ার এই যে ট্রাফিকটা এটা শুরু হয়েছে অনেকদিন আগে। এটা হুম। শুরু হয়েছে 80s এবং যেটা তে এখনো 90 অব্যাহত আরকি। যেটা অব্যাহত হুম, আছে হুম, এবং নাম্বারস হুম, হসপিটালের নাম্বার এত বিপুল পরিমাণে হসপিটাল ওখানে রয়েছে এবং এত বেশি পরিমাণে রয়েছে, সেই রকম ইনফ্রা আমাদের কাছে নেই। সেক্ষেত্রে ওরা অনেক কম রোগী দেখতে পারেন এবং অনেক বেশি সময় দিতে পারেন। আমাদের এখানে কিন্তু অল্প কয়েকটা হাতে গোনা হসপিটাল রয়েছে। এইটা মূলত কারণ। তবে ক্যান্সার চিকিৎসা সবসময় বাড়ির কাছাকাছি হওয়া উচিত। তার কারণ এটা একটা বড় চিকিৎসা, লম্বা হুম, চিকিৎসা। এই চিকিৎসায় অনেকদিন সময় লাগে, ছুটির দরকার হয়, হুম। টাকা-পয়সার দরকার হয় এবং যেকোনো সময় সমস্যা হতে পারে, ইমার্জেন্সি হতে পারে। কাজেই সেটা কাছাকাছি হওয়াটাই বাঞ্ছনীয়। বাঞ্ছনীয়। হুম। আচ্ছা, এইবার যেটা জানতে চাইবো আপনার কাছে যে এই ক্যান্সারের হুম। চিকিৎসাটা আপনারা কিভাবে স্টার্ট করেন? হ্যাঁ, এবারে যেটা হলো আমি আর্লি ডিটেকশন বললাম। হুম, হুম, আ যেমন ধরুন আমরা একটা ব্রেস্টের কনফারেন্স করেছিলাম বেস্ট অফ সেন্ট গ্যালেন্স বলে হুম, কলকাতা শহরে। সেটা ওয়ার্ল্ডের ব্রেস্টের সবচেয়ে বড় কনফারেন্স হুম, যেটা হুম। আমরা কলকাতাতে নিয়ে এসেছিলাম। সেখানে আচ্ছা। দেশ-বিদেশের ডাক্তারবাবু এসেছিলেন। ইউরোপে, সুইজারল্যান্ডে, ইতালিতে, ইউরোপের হুম, বিভিন্ন দেশে, জার্মানিতে হুম, ওরা 70% আর্লি ডিটেক্ট করে কেস। হুম, স্টেজ 1 হুম, অ্যান্ড হুম। স্টেজ 2 এটাই ডিটেক্ট করে 70%। মানে তার মানে ৭০% স্টেজ মহিলার 1 অ্যান্ড স্টেজ 2 সেরে যাওয়ার চান্সেস অনেক বেশি হ্যাঁ, থাকে। হ্যাঁ এবং হুম। আমরা 70% ডিটেক্ট করি অ্যাডভান্স স্টেজে ওহ মাই আমাদের গড! দেশে। একদম উল্টোটা। আমরা খুব কম আর্লি স্টেজ হুম, ডিটেক্ট করি। ওদের কিন্তু সাকসেস রেট সাংঘাতিক। ওরা প্রায় স্বাভাবিকভাবে। সবাইকে ভালো করে দেয়। কারণ কেউ যদি মারা যায় হুম, না। সবাই সুস্থ 1st হয়ে অ্যান্ড যায়। 2nd ফার্স্ট স্টেজে যদি স্টেজে সবাই সুস্থ আ হয়ে যায়। কাজেই এইটা করতে হবে। হুম, দ্বিতীয় হলো কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে যেতে হবে আপনাকে চিকিৎসা শুরু করার আগে। এটা আমি আপনাকে বলছি মানে একটা ডিপার্টমেন্ট যেখানে ক্যান্সার সার্জন কে আমি বলে দিয়েছি। হুম, যেখানে রেডিয়েশন অনকোলজিস্ট কেন রেডিয়েশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্রেস্ট ক্যান্সারের হুম, ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং মেডিকেল অনকোলজিস্ট তারা ডিসিশন নেবেন হুম, যে এই ক্যান্সারের স্টেজ অনুযায়ী এর মলিকুলার মার্কার অনুযায়ী আমাকে কোন চিকিৎসাটা আগে করতে হবে কোনটা পরে। আমি কি আগে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি যেমন ধরুন HER2 পজিটিভ টিউমার আগে হুম, টার্গেটেড থেরাপি এবং কেমোথেরাপি দিয়ে শুরু করা হয়। দুম করে অপারেশন করা হয় না বা ট্রিপল নেগেটিভ হুম, ব্রেস্ট ক্যান্সার সব নেগেটিভ। আগে সাধারণত কেমোথেরাপি দিয়ে শুরু করা হয় এবং হুম, তারপর অপারেশন করা হয়। আর ব্রেস্ট কনজারভেশন সার্জারি করার উপযুক্ত ডাক্তারবাবু চাই। ব্রেস্ট কেটে বাদ দেওয়াটা একটা প্রিমিটিভ ব্যাপার, পুরনো ব্যাপার। সেটা এখনকার দিনে করা উচিত নয় আনলেস অ্যাবসোলিউটলি ইন্ডিকেটেড মানে হুম, ব্রেস্ট রাখা সম্ভব নয়। এত বড় হয়ে হুম, গিয়েছে টিউমার বা পুরো ব্রেস্টে ছড়িয়ে রয়েছে।
না হলে ব্রেস্ট বাদ দেওয়ার কোনো দরকার নেই। অনেক রোগী ভাবেন যে কেটে বাদ দিলেই বুঝি কিওর হয়ে যাবে। এটা ভুল। ব্রেস্টের টিউমারটা বের করে অল্প রেডিয়েশন, এখন মাত্র ৫ টা রেডিয়েশনে সুস্থ হয়। রেডিয়েশন কিন্তু ব্যথা বেদনাহীন, কিছু বুঝতে পারেন না রোগী এবং এর সাইড এফেক্ট অত্যন্ত নগণ্য। এই ট্রিটমেন্ট দিয়ে রেজাল্টস রাদার ব্রেস্ট কেটে দেওয়ার চাইতে বেটার। কেটে দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েশন লাগে। কিন্তু ব্রেস্ট রেখে দিয়ে রেডিয়েশন দিলে রেজাল্ট ইনফেরিয়র তো নয়ই, খানিকটা বেটারও। কাজেই কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে গিয়ে ট্রিটমেন্টের প্ল্যানটা করতে হবে আপনাকে। তারপরে আপনি ডিসাইড করুন যে আপনি কিরকমভাবে সেটা করতে পারবেন। কতটা বাড়ির কাছে নিতে পারবেন, কতটা দূরে গিয়ে নিতে পারবেন। বুঝতে পেরেছি। মানে আপনাকে অ্যাওয়্যার হতে হবে, হুম, একটা সঠিক হাসপাতালে পৌঁছতে হবে রাইট, এবং এই যে সঠিক ট্রিটমেন্ট গাইডেন্সটা চাই। প্রসেসটাকে ধৈর্য ধরে হুম, ফলো করতে হবে। রাইট, রাইট। তবেই হয়তো একটা বেটার আউটকাম আপনি রাইট। পেতে পারেন। বেটার আউটকাম হুম। ব্রেস্ট ক্যান্সারে অবশ্যই পাওয়া সম্ভব। একটু সচেতন হলেই অবশ্যই পাওয়া সম্ভব। আচ্ছা, এর সারভাইভাল রেটটা কিরকম? সার্ভাইভাল রেট খুবই ভালো। ব্রেস্ট ক্যান্সারে আমি তো সেটাই বারবার বলছি। স্টেজ 3 অবধি প্রায় সবাইকেই সুস্থ করে দেওয়া যায়। যত আর্লি হবে তত কম চিকিৎসা লাগে। যেমন ধরুন খুব আর্লি স্টেজ হুম। ব্রেস্ট ক্যান্সার, ভালো টাইপ, ER/PR পজিটিভ, HER2 নেগেটিভ, হরমোন রিসেপ্টর পজিটিভ। তার শুধুমাত্র হরমোন মানে অপারেশন, রেডিয়েশন আর হরমোন ট্রিটমেন্ট দিলেই হয়ে যায়। কেমোথেরাপিও এভয়েড করা যায় কিছু, কিছু ক্ষেত্রে। তার জন্য কিছু টেস্ট করতে হয়। যত অ্যাডভান্স হয় তত ট্রিটমেন্ট বেশি লাগে। তবে ইভেন স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। স্টেজ 4 যেটা আগে আমরা বাঁচাতেই পারতাম না, তাদের কিন্তু নতুন, নতুন ট্রিটমেন্ট দিয়ে সেগুলি নতুন ধরনের টার্গেটেড ট্রিটমেন্ট দিয়ে সেগুলো দিয়ে কিন্তু বহু বছর বাঁচানো যাচ্ছে। বহু বছর বাঁচানো যাচ্ছে। সেটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে এটা আগে যেটা ভাবা যেত না। কাজেই আমি চাইবো সবার তাড়াতাড়ি ডিটেক্ট হোক এবং খুব দুর্ভাগ্যজনক না হলে অ্যাডভান্স কারোই ডিটেক্ট না হোক। সবার আর্লি স্টেজ ডিটেক্ট হোক এবং সবাইকে যাতে আমরা সুস্থ করে দিতে পারি। সুস্থতার হার অত্যন্ত ভালো। শেষ করে দিই? ঠিক। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন। আর যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। কারণ আমরা এইরকমই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং যেটা শুনলে পরে আপনারা উপকৃত হবেন। আপনাদের সুবিধার্থে স্যারের একটি নাম্বার আমরা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।